আমাদের বাড়ির পাশে ছিল রেল স্টেশন, আর আমার স্বামী সেখানেই প্রতিনিয়ত দোকানদারি করত। কিন্তু দোকানটা ছিল জামা কাপড়ের। সেই সকালবেলা যে দোকানটা স্টার্ট করত, সারাদিন ব্যবসা বাণিজ্য করে একদম সন্ধ্যার একটু আগে বাড়িতে আসতো। বলতো তখন আর লোকজন কম হয়। তো এই সময় আসলে স্বামী বাড়িতে আসে, ঠিক রাত্রে খাবার খেত। খাবার খেয়েই আবার কুলিটা ফেলা তো বাইরে যায়, মানে একদম বাড়িতে সময় কম দেয়। তার প্রাণের বন্ধু, প্রাণের সাথী, তার চলার জুটি সব নাকি বাইরে ওই চায়ের দোকানে বসে আড্ডা দেয়। সেখানে গিয়ে প্রতিনিয়ত আমার স্বামী ম্যাক্সিমাম টাইমে রাত 11টা-12টা পর্যন্ত বাইরে থাকতো। আমাকে সময় না মানে দেয় না বললেই চলে, ঠিক এইরকম একটা পরিস্থিতি। আর আমি একটা নিঃসন্তান মেয়ে, আমার কোনো সন্তানাদি কিছু হয়নি। তবে রূপে, যৌবনে, শারীরিক গঠনে, চেহারা, সুশ্রী সব মিলে আমার স্বামী আমাকে যেভাবে চালিয়ে নেওয়ার কথা, ঠিক তার উল্টো। সে এমন একটা অবস্থা হয়ে গেছে, বিয়ের 5-7টা বছর পেরিয়ে যেতেই আমার কাছে রাত্রে ঘুমাইতে গেলে তার মনের মধ্যে শুধু একটাই চিন্তা, সে যদি আমার কোনো আবদার মেটাইতে গিয়ে ফেল করে তাহলে তার একটা বড় লজ্জা। আর এই জন্য সে চালাকি করে প্রতিনিয়ত ওই দোকান থেকে, মানে স্টেশন থেকে বাড়িতে ফিরে কোন রকম সন্ধ্যার খাওয়াটা খেয়ে বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে রাত ভরে আড্ডা দিয়ে ও জানে যে আমি যে সময় ঘুমিয়ে পড়ব সেই সময় হাসত। আর প্রতিনিয়ত দরজা এরকম টাক দিত। আমি দু কথা শোনালেই মানে আমাকে যা বলার বলতো। সেদিন আমি একটু বেশি তাকে উল্টো বলে ফেলেছিলাম। আর কত সহ্য করব, ভালো লাগে না। আমিও তো একটা যৌবন মূর্তি মেয়ে, আমারও তো একটা ইচ্ছে, চাহিদা, ভালো লাগা বলে ব্যাপার আছে। কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই মানে আমাকে পূরণ করতো না, অথবা সময় দিত না। কিন্তু এখানে আবার আর একটা ব্যাপার আছে বন্ধুরা। আমার স্বামীর এই ব্যবসার কাজের সাথে হেল্প করার জন্য একটা ছেলেকে রেখেছিল, স্টেশন থেকে কুড়িয়ে পাওয়া একটা ছেলে। ছেলেটা বেশ মানে একদমই ছোট না, যুবক ছেলে। ওর নাম হচ্ছে রাহুল। ও ঠিক ওখানে ফুটপাতে মানে এরা সেটা করে বেড়াতো, একটু বাজে টাইপের ছিল। ছেলেটাকে যাই হোক আমার স্বামী কাছে ডেকে নিয়ে তার ব্যবসার দেখভাল করার জন্য রেখে দিয়েছে, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় পাঠায়। আর রাত্রে শোয়ার সময় আমাদের বাড়িতে কর্নারের ওই রুমটাতে থাকে। বাড়িতে টোটালে আমার স্বামী, আমি আর ওই ছেলেটা আবার ইদানিং শখের জ্বালায় আমাকে মা বলে ডাকতেন, আম্মাজান বলতেন। আমি ঠিক খুশিই হতাম, কারণ আমি যেহেতু নিঃসন্তান, আগে পিছিয়ে আমার সন্তানাদি হয়নি। তো ছেলেটা যেহেতু এত করে আমাকে শখ করে হোক আর ইচ্ছে করে হোক আর অনিচ্ছে হোক এভাবে ডাকছে মা বলে, তাহলে তো আমার ভালোই হয়। আমি খুব খুশি ছিলাম। কিন্তু আমার স্বামীর সাথে প্রত্যেকটা দিন আমার এই রকম আচরণ ওই ছেলেটা ফলো করে, বেশ কয়েকটা দিনও ফলো করে। হঠাৎ করে আমাকে বলছে, আম্মাজান এই রাত্রেবেলা প্রতিনিয়ত আঙ্কেল যখন মানে বাইরে থেকে আসে তখন তো প্রায় রাত 12টা, 11:30, এত রাত। তো এই সময় চুপচাপ বাড়িতে ফিরে সে ঘুমাবে, কিন্তু আপনার সাথে তার এত কি হয়? দেখি ঝাঁকুনি বুকুনি অনেক কিছুই তো হয়, কি নিয়ে বাদে বলুন তো? তখন আমি বললাম, দেখো রাহুল, তোমার আঙ্কেলের কথা আর কি বলবো, সেটা তোমার না শুনলে মানে ভালো হয়। তুমি আসলে আমাদের পরিবারে থাকছো অনেকদিনই, কিন্তু সবকিছুই বুঝতে পারো, তবুও আমাদের প্রাইভেসি এটা তোমার না শোনাটাই উচিত। ছেলেটা পাশ থেকে চলে গেল, মাথা নাড়তে নাড়তে বললো তো ঠিক আছে, আমি আর জানতেও চাইব না। কিন্তু একটা কথা শুনুন, আপনার সমস্ত কিছু দেখে আমার খুব কষ্ট হয়। আপনার কোথাও যেন একটা ভীষণ কষ্ট লুকিয়ে আছে, সেটা আমি অনুভব করছি। তবে আপনাকে বলতে পারছি না, যেহেতু আপনি আমাকে আপনার কষ্টের কথাটা শেয়ার করবেন না। ঠিক আছে, ভালো হলেই ভালো। এই কথা বলে ছেলেটা সরে গেল সামনে থেকে। আবারও 1-2 দিন পরে এইরকম অবস্থা। অনেক রাত্রে বাড়িতে এসে আমাকে দরজা দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট করে ডাকে, যাতে কেউ বুঝতে না পারে, আশেপাশের মানুষজন। তারা হয়তো জেনে যাবে যে এত রাত্রে আমার স্বামী কোথা থেকে আসে। কিন্তু আমি একটু জোরে আওয়াজ করে সবাইকে জানিয়ে দিতাম, বলতাম যে তুমি প্রতিটা দিনে কি পেয়েছ, তুমি সন্ধ্যায় সন্ধ্যায় বাড়িতে ফেরো। না জানি একটু খাওয়া দাওয়া করে মানুষ দোকানপাটে যায়,
সকাল সকাল ফিরে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু তুমি যে এত রাত কেন করছো এটা আমি বুঝে গেছি। তুমি কি এখনো সেই সুবল পুরুষ আছো? আমার তো ভাবতেই লজ্জা করে। এত দ্রুত এত তাড়াতাড়ি তোমার মধ্যে এত অবনতি কি করে আসলো? তোমার হয়েছেটা কি? আজকাল দেখছি আমি তোমার কাছে রাত্রে কোনো কিছু প্রয়োজনের সময় আবদার করলেই ওদিকে ঘুরে সও, আমাকে কোনো পাত্তা দাও না। আবার যদিও আমি ইচ্ছা করে তোমাকে বাধ্য করি সেখানেও তুমি ফেল করো। আমার পুরোপুরি কোনো কথা তুমি ঠিকঠাক সম্পূর্ণ পালন করতে পারছো না, ব্যর্থ হচ্ছ। আসলে সত্যি করে বলো তো, তোমার সমস্যাটা কি হয়েছেটা কি তোমার? এই কথাটা আমার স্বামীকে যখন আমি একটু রাগের সালে বলছিলাম, ঠিক এই সময়ের মধ্যেই ওই রাহুল কানটা সজাগ করে সমস্ত কথা জেনে ফেলল। আর রাহুল এই কথা জানাতেই আমি আসলে কি বলবো, রাহুল নিজের থেকেই তখন আমার সাথে অন্যরকম একটা আচরণ শুরু করলো। তার মানে কারো দুর্বল পয়েন্ট যদি কেউ জেনে যায় তখনও সে সেটার উপরে সুযোগ পেয়ে বসে। ঠিক তেমনটাই হয়েছিল আমাদের বাড়ির ওই কাজের ছেলেটা রাহুল, যেটা আমার স্বামীর সংসার জীবনে নিজের ব্যক্তিত্ব গোপন সবকিছু যেন প্রতিনিয়ত গভীর রাত্রে স্বামীর সাথে যাই কিছু না কিছু নিয়ে হতো মন মালিন্য অমালিন্য, সেটা রাহুল চুপচাপ এটা সংগ্রহ করত, শুনতো এবং ভিতরের থেকে আস্তে আস্তে খালিশন করলো। এক পর্যায়ে আমার ব্যক্তিত্ব আমার দুর্বল পয়েন্টগুলোও জেনে গেল। আর তারপরে থেকে না ও যেন কেমন একটা আচরণ আমার সাথে করত। তো আমি এটা বুঝতে পারিনি আসলে। তারপরে হঠাৎ করে একদিন আমাকে বলছিল, দেখুন আঙ্কেল প্রতিনিয়ত স্টেশন থেকে তার ব্যবসার কাজকর্ম সেরে যখনই বাইরে যায়, এই এত টাইম বাইরে দিয়ে প্রতিনিয়ত এই যে রাত 11টা-12টায় বাড়িতে ফিরে, আসলে সেই সময় তো ভালো মানুষ যারা তারা তো নিজের বউ নিয়ে ঘরে ঘুমায়, কিন্তু তার মধ্যে হয়তো কোনো কিছু দুর্বল প্রকাশ পাচ্ছে, এটাই আমি বুঝতে পারলাম। এই জন্যই হয়তো আপনার অনেক কিছুতেই কম পড়ছে, আর সে কারণে তার সাথে প্রতিনিয়ত নানান রকম কথা সৃষ্টি হয় উচ্চ স্বরে, আর সেটা আমার কান অব্দিও পৌঁছায়, আমি জানতে পারি খুব সহজেই। কিন্তু আপনার এই এত কষ্ট আমার যে সহ্য হয় না। আপনি এখন চাইলেই কিন্তু এর একটা প্রতিকারের একটা ব্যবস্থা করতে পারেন আমার সহযোগিতায়। হঠাৎ করে যেদিন রাহুল আমাকে এই কথাটা বলল, আমি তখন বললাম, আচ্ছা রাহুল তুমি একটা কথা বলো তো, তুমি আসলে আমাকে কোন বিষয়ে সহযোগিতা করতে চাও, কি হেল্প করতে চাও বলো তো, আমি তোমার কথাই বুঝতে পারিনি। তাছাড়া আজ কদিন যেন তোমার কথাবার্তার ভাব লক্ষণ চালচলন কেমন যেন একটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়, ব্যাপারটা কি বলো তো? তাছাড়া তুমি কিভাবে যেন আরে আরে আমার দিকে তাকাচ্ছ, সব মিলে কেমন যেন একটু গরমিল মনে হচ্ছে। রাহুল বলল, দেখুন আমি তো আসলে আপনাদের মানে পূর্বী সূত্রের কোনো আত্মীয় না, আবার রক্তের বন্ধনেরও কেউ না, আমি একটা বাইরের ছেলে, আমি ফুটপাতে টুকাইগিরি করতাম। কিন্তু আপনার স্বামী অর্থাৎ আমার ওই আঙ্কেলটা আমাকে প্রতিনিয়ত খেয়াল করতো, ডেকে ডেকে মাঝে মাঝে দুটো একটা দোকান থেকে রুটি বিস্কিট কিনে খাওয়াইতো, ভালোবাসতো। কিন্তু এক পর্যায়ে সে যখন আমাকে দুবেলা খেতে দিয়ে তার ব্যবসার কাজে একটু সময় দিতে বলল, আর সেখান থেকে আমাকে যেহেতু দুবেলা খাবার দিত, আমি সে লোভে পড়েই একটি টুকাইগিরি ছেড়ে দিলাম। আমি নিজেকে একটু সুদ দিয়ে আঙ্কেলের দোকানে নিয়মিত সময় দিতে লাগলাম। তারপর থেকেই আপনাদের বাড়িতে আসছি। এই সম্পর্কটা জাস্ট এতটুকু, এর বেশি তো আর কিছু নয়। তো সেখান থেকে আপনার ভালো লাগা না লাগা, সুখ দুঃখ, রাগ অভিমান সবই আমি বুঝতে পারছি, একই ফ্যামিলিতে থাকি। তো এই জন্য আমি আপনাকে সার্বিক বিষয়ে একটু সহযোগিতা করতে চাই, যদি আপনি আমার কথায় রাজি থাকেন। মানে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি, আগে তো বলুন আপনি কি রাজি আছেন? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার সার্বিক সহযোগিতা আমি নিব, তবে তুমি কিভাবে আমাকে সহযোগিতা করবে, কোন বিষয়ে, সবটা তো আগে খুলে বলো। তারপর বন্ধুরা রাহুল আমাকে বলল, দেখুন আসলে আপনারা আমার মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান করার একটা সুন্দর সুখময় সময়ও আছে, ব্যবস্থাও আছে। যেহেতু আপনার বাড়িতে তো
আর ছোট বড় কোনো ছেলে মেয়ে বলতে কেউ নেই, ফ্যামিলির সদস্য একদমই না বললেই নেই, আমি, আপনি আর ওই আঙ্কেলটা। তো আঙ্কেল তো প্রতিনিয়ত দোকান থেকে আসার পরে আমাকে এইদিকে ছেড়ে সে চায়ের দোকানে গিয়ে রাত ভরে প্রতিদিন বসেই থাকে। আর আপনি বাড়িতে প্রতিনিয়ত সন্ধ্যার থেকে সেই রাত 11টা অবধি তার জন্য অপেক্ষায় সময় গুনতে থাকেন। এটা কোনো জীবন হলো? তার চেয়ে বলি কি, যদি এই সময়টুকু আপনি একটু হিসেব নিকেশ করে নিজের প্রয়োজনে একটু সময়টাকে কাজে লাগাতেন, তাহলে কিন্তু আপনার ইচ্ছে, আপনার চাওয়া, আপনার চাহিদা সবকিছু কিন্তু মিটে যায়। যেখানে আমি একজন প্রাপ্তবয়স্ক একটা ছেলে, আমি আসলে আপনাকে সার্বিক কাজে সহযোগিতা করতে চাই আপনার সুখের জন্য। আপনার বাড়ির চাল ডাল খেয়ে আমি দিনপথ কাটাচ্ছি খুব ভালোভাবে, সেখান থেকে যদি কিছুটা দিন আমি পরিশোধ করতে পারতাম আপনাকে একটু সুখময় সময় দিয়ে বা প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে পেরে, তাহলে আমি নিজের কাছে বেশ আনন্দিত হতাম, মুখরিত হতাম। তখন আমি ওর কথা শুনে বললাম, রাহুল, তুমি এসব কি বলছো? তুমি কি আসলে যা বলছো তা কি পারবে, সত্যি পারবে? তখন রাহুল বলল, হ্যাঁ আমি অবশ্যই পারবো, কেন পারবো নয়। তবে আপনার মুখের দিকে আমি চেয়ে আসি, কারণ এখানে সম্পর্কের কথাটা ভাববেন না। আপনি আমার আসলে সম্পর্কের কেউই না। আমি আপনাকে কথার কথাই একটা কিছু বলে ডাকতে হবে তাই ডেকেছি, সেটা আপনি যেভাবে নেন। কিন্তু আপনার এই দুঃখ কষ্টের জীবন আমি এভাবে দেখতে চাচ্ছি না। আপনি এরকম একটা সুন্দরী যুবতী, যৌবনবর্তী একটা মেয়ে, যেখানে আপনার সততা, আপনি একজন গুণধর মেয়ে, আপনার সবকিছু আমাকে তিলে তিলে মুগ্ধ করে তুলছে। সেইখানে আঙ্কেলটা কেন যে আপনাকে এইভাবে দিনের পর দিন এতটা কষ্টে রাখছে, এটা আমার মাথায় আসলো না। আপনি কি জানেন, আপনার মধ্যে থেকে প্রয়োজনীয় সময়টুকু কিন্তু তিলে তিলে ফুরিয়ে যাচ্ছে। আপনার যৌবনের লাবণ্যতা বেশি একটা সময় থাকবে না, একসময় সেখানে রূপের ভাটা পড়বে। তাই বলতেছি, আমার মতো এরকম একটা হ্যান্ডসাম যুবক ছেলে আপনার পাশে থাকা সত্ত্বেও আপনি কেন নিজের সময়কে কাজে লাগাচ্ছেন না, নিজের অগোছালো কাজগুলোকে একদম গুছিয়ে নিচ্ছেন না? আমি তো আপনাকে বলছি পরিষ্কারভাবে। তাছাড়া আপনাদের খুঁটিকাটি কথার মধ্যে রাত্রে যে প্রতিদিন ঝগড়াঝাটি হয় তার সাথে কি নিয়ে, ব্যাপারটা কিন্তু আমি ইতিপূর্বে জেনেই গেছি। তো আমি আসলে সেটাকেই মেন করে বলছি যে জাস্ট ওই একটা কারণেই হয়তো আপনি তার উপরে নারাজ বা অসুখী। আর সেটা যদি আমি আপনাকে পরিপূর্ণতা দিতে পারতাম, তাহলে মনে হয় আপনি একটু নিজের কাছ থেকে স্বস্তি বোধ করতেন, একটু শান্তি পেতেন। তাছাড়া এভাবে তো আর হয় না। হয়তো তার একটু বয়স হয়েছে বা এর বয়সের সাথে তার অনেক অঙ্গহানি পরিবর্তন হয়েছে, সেটা একটু নিজেকে কন্ট্রোল করে চলুন না। আর আমাকে যদি আপনি এরকম সার্বিক কাজের সহযোগিতার একটু সুযোগ করে দিতেন, তাহলে আমি অ্যাক্টিভ নিয়মিতভাবে আপনি যতদিন চান চাইলে আমি ততদিনই আপনাকে এইভাবে সহযোগিতা করতাম। এখানে তো কেউ বুঝবে না ব্যাপারটা। রাহুলের কথায় আমি আসলে ঠিক সিদ্ধান্ত নিয়ে বসলাম, ঠিক আছে আমি এখন থেকে তাই করব। তারপরে প্রতিনিয়ত যখন আমার হাজবেন্ড স্টেশনের দোকানদারি শেষ করে যখন সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি ফিরত, রাতের খাওয়া দাওয়া শেষে যখন প্রতিদিনের ন্যায় ওই চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত হয়ে যেত, ওই ফিরত রাত 11টায়। এর মধ্যে রাহুল আমাকে আমার সমস্ত ইচ্ছে, আমার সমস্ত চাওয়া পাওয়া, আমার যত আদেশ সব অক্ষরে অক্ষরে পালন করত। 2-3 বার চোট দিয়ে অনেক কিছু হয়ে যেত, সেখানটাতে আমি বেশ খুশি ছিলাম। আর এইভাবেই রাহুল প্রতিনিয়ত আমাকে দারুণভাবে সহযোগিতা করতে লাগলো। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত মনে হলো যে রাহুল আমাদের বাড়ির একদম ছেলে নয়, নিজের আত্মীয় স্বজন বলে কোনো কথা নয়। ও আমাদের আসলে দোকানের কাজের ছেলে। ওর লাইফটা ছিল একটা টুকাই জীবন। সেখান থেকে আমরা হয়তো একটু সহযোগিতা করেছি বিদায় ও আমাদের বাড়িতে একটু জায়গা পেয়েছে। কিন্তু ছেলেটা যখন 3 বেলা 3 মুঠো ঠিকঠাক ভাত খেতে পায়, তখন যেন ওর ছেলে মানুষ তো শারীরিক গঠনটা একদম পরিপূর্ণতায় ভরে গেল। ও একটা স্মার্ট যুবক ছেলে, ওর মধ্যে কোনো কিছুতে কমতি ছিল না। আর সব মিলে আমার মতো এরকম একটা হাঁপালু পোপালু মেয়ে কেউ না দারুণভাবে
সুন্দরভাবে সার্বিক কাজে সহযোগিতা করে সুন্দরভাবে দিনপথ কাটছিল এবং খুবই সুখী ছিলাম। আমি অনেক তৃপ্তি বোধ করেছি ওকে নিয়ে। আমি এভাবে আমার দিন চলতে চলতে আমি যখন যেদিন থেকে স্বামীকে আর ওই প্রতিনিয়ত যত রাত্রে আসুক আর বাধা সৃষ্টি করি না বা স্বামীকে রাত বাড়ি করে আসার জন্য আর ঝগড়াঝাটি করি না, সেখান থেকে স্বামীর মনে একটা সন্দেহ, একটা আলাদা একটা ব্যাপার চলে আসে। স্বামী আমাকে ট্রাই করার জন্য হয়তো থমকে গেল যে কি ব্যাপার। আমার বউ প্রতিদিন আমি রাত 11টা-12টায় আসলে সে আমার সাথে এই ঝগড়াঝাটি নানান কথায় উচ্চস্বরে এত কিছু বলতো, ইদানিং দেখছি সে আমাকে আর কিছুই বলে না। ব্যাপারটা কি? নাকি এখানে অন্য কোনো কিছু চলছে? এইটা মিন করে আমার স্বামী প্রতিনিয়ত যেভাবে ওই চায়ের দোকানে বসতো, ঠিক তার আড়ালে একদিন রাহুল আর আমি চরম আকারে একই কাজে ব্যস্ত হয়ে গেছি। রাহুল আমাকে অনেক সময় ধরে বলতে গেলে কি বন্ধুরা, রাহুলের দম আছে। ও না আসলে কি বলবো, আমি এতটা ওর প্রশংসা করে শেষ করতে পারবো না। ও সব কিছু যেন একদম আমাকে মন ছুঁয়ে গেছিল, একদম পারফেক্ট ছিল। আমি যেন মহারানীর মতো খুশি। কিন্তু সেখানে আবার আমার স্বামী হঠাৎ করে একটু চালাকি করলো। সেই চায়ের দোকানে বসে থাকার ছল করে সেদিন দেখি রাত 9:30টার মধ্যে বাসায় ব্যাক করলো। কিন্তু ব্যাক করে দেখে রাহুল আমার পাশে। ব্যাপারটা তার মনে একটু ঘুণ চড়িয়ে দেয়। আমাকে বলল, কি ব্যাপার, আমাদের বাড়ির কাজের ছেলে হঠাৎ এই রুমে কি করছে? তাছাড়া বাতিটাও কেমন যেন নিভানো, সমসম আওয়াজ, কোনো কথাবার্তা নেই। কি হয়েছে? হঠাৎ আমি অসুস্থতার ভান করে শুয়ে থাকলাম আর বললাম, দেখো আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, আর এত চিন্তা ভাবনা ভালো লাগে না। তোমার মতো স্বামী আমার জীবনে থাকা সত্ত্বেও আমাকে কেউ দেখাশোনা করতে পারো, আমি কারো সহযোগিতা একটু পাই না। ও এখন আমাদের বাড়ির কাজের ছেলে হলেও নিজের বাড়ির ছেলের মতোই তো। তাই রাহুলকে একটু ডেকে মাথায় একটু ম্যাসাজ করায় নিচ্ছিলাম। বাতিটা যত চোখে আলো দিচ্ছিল ততটা আমার মাথা ব্যথা বেড়ে দিচ্ছিল। ওই জন্য বললাম যে একটু লাইটটা নিভাই দাও। তাইও আমার কথায় নিভাই দিয়েছে। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কি করবে? আমার স্বামী ব্যাপারটা হয়তো মুখের উপরে না বলতে পারলো, সম্পূর্ণটা বুঝে ফেলল। সে মুখ নাড়িয়ে লাইটটা জ্বালিয়ে বলল, ঠিক আছে রাহুল, এখন তুমি যাও, তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তো এখন আসছি, ব্যাপারটা আমি দেখছি। স্বামী আমার পাশে বসে মাথায় হাত বোলাইতে লাগলো। আসলে তো আমি ঠিক অসুস্থ না, অসুস্থর ভান করে পড়ে আসিলাম। কিছু সময় বাদে স্বামীকে বললাম, দেখো তুমি আর কত আমাকে এইভাবে অনাহারে রাখবে, আমি তো আর পারছি না। মানুষ আজ বাদে মরে গেলে কাল 2 দিন হয়। তোমার আর আমার হাত মৌতের কথা কি বলা যায়? এই বিয়ের সংসার জীবনে ঠিক মনে পড়ে না কতদিন আগে তুমি আমাকে দাম্পত্য জীবনে সেই মিলনে লিপ্ত হয়েছিল, আমাকে সুখী করেছিলে। আর এটাই আমার মনে সবচেয়ে বড় কষ্ট। সেখান থেকে আমি আজকে নানান রকম অসুস্থতায় ভোগ করছি। আজকে মাথা ব্যথা, কালকে পেটে ব্যথা, নানান রকম অসুস্থ। তখন স্বামী বলল, ঠিক আছে, তুমি এখন কি কাম পেয়েছো, এখন কি মাথা ব্যথা তোমার গেছে? আমি বললাম, হ্যাঁ এখন অনেকটা কম। চাইলে তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেটা তুমি। তখন এ কথা বলতে স্বামী যেন আমাকে বলো, ঠিক আছে, যেহেতু তোমাকে আসলে সময় সুযোগ দিতে পারি না, আর এটা আসলে আমার এটা অবিচার, আমি স্বামী হয়ে কেন যে তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছি সেটা আসলে আমি বুঝতে পারছি না। আমি চরম অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দিও। এ কথা বলে সে আমাকে বুকে আঁকড়ে ধরে এগালে উগালে উম্মা দিয়ে বেশ আদর করতে করতে প্রতিদিনের মতো সে না কেমন যেন তার মধ্যে একটা পরিবর্তন খুঁজে পেলাম। আর ইতিপূর্বে দেখতে পেলাম তার চোখের কেমন যেন একটু লাল টাকা ভাব। আমি ইতিপূর্বে জানতাম যে স্বামীরা অনেক সময় নিজেদের দুর্বলতার কারণে ডাক্তারের সহযোগিতা অনেক কিছু খেয়ে হয়তো বাড়িতে আসে, ঠিক এরকম কিছু নয় তো। ব্যাপারটা আমার কাছে এরকমটাই মনে হলো। যাকে আমি
এত ডাকে এত আহ্বান করে কাছে আনতে পারে না, বেরাইতে পারে না, সে মানুষ আজকে না চাইতে জল 9:30টায় বাড়িতে ফিরল। ব্যাপারটা আমার কাছে তো যেমনই হোক সে একটাবার আমার সাথে একটু সময় দেখ না, এটাই ছিল আমার মূল কথা। কিন্তু সে আসার আগে রাহুলের সাথে যা আমার আসলে হয়েছিল, আমি আসলে বাথরুমে যেতে পারিনি বা নিজের অগোছালো সবকিছু অমনি রয়ে গেছিল। ঠিক ওই অবস্থায় যখন আমার স্বামী আমাকে সবকিছু ওই সময় মানে ম্যানেজ করে শুরু করলো, তখন আমি তার চোখে একটা অন্য পর্যায়ে চলে গেলাম। মানে আমাকে হঠাৎ করে সে থেমে গিয়ে বলল, কি ব্যাপার বউ, এখানটার এই অবস্থা কেন, কি হয়েছে বুঝলাম না তো। আমি বললাম, কই কেমন কিছু না তো, দেখো তুমি কতদিন আমার কাছে আসো না, দুইটা কথা বলো না, হঠাৎ তোমার স্পর্শে হয়তো এরকমটা একটু বেশি, এতে কি হয়েছে বুঝছো না তুমি। কিন্তু সেটা আমার স্বামী কিছুতেই মেনে নেয় না সহজেই, আমাকে শুধু বলে যে না না কেমন যেন সবকিছু অগোছালো মনে হচ্ছে। তার মানে রাহুল ছেলেটার সাথে তোমার কেমন সম্পর্ক। মানে কথাটা যখন এই কথার মধ্যে রাহুলকে সে টেনে নিয়ে আসলো, তাতে বুঝলাম সে রাহুলকে পুরোপুরি সে মিন করছে। আর এটা আমি তাকে কিছুতে ধরতে দিলাম না, বললাম যে না না এসব কি বলছো তুমি, সে আমাকে কোন সম্পর্কে ডাকে আমাদের বাড়িতে আসে পর তুমি জানো না। একথা বলতে আমার স্বামী থেমে গেল। স্বামী এক পর্যায়ে তার সাধ্য ইচ্ছা মতো যত পারল, যাক আমাকে বেশ বহুদিন পরে একটু সময় সুযোগ দিল, আমার ভালো লাগলো। তো আমার ভালো লাগা বলতে কি, আমি তো প্রতিনিয়ত এরকম আমার সবকিছু অবস্থা দিলকে আমি মিটিয়ে নিচ্ছিলাম রাহুলের কাছ থেকে। হ্যাঁ আবার নতুন করে কি, যা হোক রাহুল একটা যুবক ছেলে, ওর ব্যাপারটা অন্যরকম। তো স্বামী আমাকে সর্বশেষে একটা কথাই বলল, আজকের থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার যোগ্য হতে পারি আর না পারি, আমি তোমার সর্ব কাজের সহযোগিতায় আসতে পারি আর না পারি, আমি আর চায়ের দোকানে আড্ডা দিব না, আমি তোমার পাশে সবসময় অ্যাক্টিভ থাকব। কারণ আমি বুঝতে পারছি আমার এই চায়ের দোকানে যাওয়া বা রাত 11টা পর্যন্ত সময় দেওয়া, এই সময়ের ব্যবধানে তুমি নিজের জীবনকে ঠিক অনেকটা পাল্টে ফেলছো, এটা আমি বুঝতে পারছি। আর এটা বোঝা সত্ত্বেও আমি তোমাকে জোর গলায় কিছু একটা বলতে পারছি না, কারণ সেখানটায় অপরাধী তো আমি নিজেই। তো এমন কি করে তোমাকে বলবো। আমি বললাম ঠিক আছে, এর থেকে যদি তুমি সত্যি আমাকে এইভাবে চালিয়ে নিতে পারো তাহলে তো আমার কপালটা আজ খুলে গেল, আমার স্বামীকে অন্তত প্রতিদিন আমি আমার কাছে পাবো। ভালো লাগলো কথাটা। যা হোক, এদিকে সত্যি সত্যি প্রতিনিয়ত সে তার কথা রক্ষা করলো এবং সেই ট্রেন স্টেশনে দোকানদারি শেষে যখন সে বাড়িতে ফিরত, তারপরে চায়ের দোকানে গেলেও জোর 10 থেকে 15 মিনিট সময় দিয়ে বাসায় চলে আসতো। প্রতিনিয়ত সে আমাকে ঠিকঠাক রাত্রে দাম্পত্য জীবনে সুখী করতে না পারলেও অন্তত কাছে তো থাকতো, তার সাথে দুটা ভালো মন্দ সাংসারিক আলোচনা করতে পারতাম, এটা ভালো লাগতো। কিন্তু এখানে বন্ধুরা আর একটা ব্যাপার আছে, ওই যে প্রতিনিয়ত রাহুল আমাকে যে বিষয়ে সহযোগিতা করত, রাহুলের এক পর্যায়ে আমার প্রতি একটা গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে তার মনের মধ্যে। আর রাহুলের এই প্রতিদিনের অভ্যাসটা, রাহুল যখন আর এই সময় সুযোগ পাচ্ছিল না, যেখানে আমার স্বামী সেই সময়টাকে আমাকে সেই সময়ের মধ্যে আমার পাশে অ্যাক্টিভ থাকছিল, রাহুল সেটা সহ্য করতে পারছিল না। রাহুলের মধ্যে অন্যরকম একটা প্রাণ চলে আসলো, তার মধ্যে একটা চালাকি চলে আসলো, কি করে আমার কাছ থেকে আমার স্বামীকে একটু আলাদা করা যায়, সেটা ছিল শুরু হয়ে গেল রাহুলের অভিযান। মানে রাহুল এটা তার নিজের স্বার্থে আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা চালাতে লাগলো। ঠিকঠাক আমাদের ফ্যামিলিতে ভাগ খায় না, আমার সাথে আগের মতো আর মন খুলে কথা বলে না, কেমন যেন গম্ভীর চলাফেরা রাহুলের। আমি ব্যাপারটা বুঝতে পারলাম, মনে মনে একটু কৌতূহল হতো। রাহুল ছেলেটা ভালোই ছিল, বেশ কিছুটা দিন আমাকে বেশ ভালো সুখ দিয়েছে, সুখী রেখেছে, আমার সমস্ত কথা শুনেছে, আমার সাংসারিক সর্ব কাজে আমাকে সহযোগিতা করেছে। সেখান থেকে আমিও রাহুলকে ভুলতে পারছি না। কিন্তু অ্যাক্টিভ যখন আমাকে আমার স্বামী নিজেই সময় দিচ্ছিল, তার অনেক কিছু পরিবর্তন করে ফেলছে, সেখানে রাহুলের ওই
ভালো লাগার সময়টুকু রাহুল আর পাচ্ছিল না। রাহুল সেই জায়গায় একটি হিংসা মন নিয়ে আলাদা একটা চক্র, আলাদা একটা প্রাণ খাটাচ্ছিল, কি করে আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটানো যায়। এটা আমি বুঝতে পারলাম। এক পর্যায়ে আমার স্বামী যা হোক মাঝে মধ্যে ওই মুখামে যেত, তো মুখামে যেত তার দোকানের সদাই করার জন্য, মালসমানা ফুরে গেলে সেগুলো আনতে যেত। কিন্তু সেগুলো আনতে গিয়ে যখন এক রাত দু রাত থাকতো সেখানে, হঠাৎ হঠাৎ সেটা 10 দিন 15 দিন পরে পরে যেত। এই ফাঁকে রাহুল আমাকে চটিয়ে সে প্রতিশোধগুলা নিয়ে নিত। মানে কখনো সারা রাতে 4 বার 5 বার লাইট জ্বালাতো, নেবাতো, মানে নরবরে খাটটা যেন পুরো ভেঙে চুরেই একদম সারখার করে দিত। মানে যেন পাবে না আজ রাত পোয়ালে কালকে হয় তোমার হাজবেন্ড চলে আসবে, ও আর হয়তো এই সময়টা পাবে না, ফুরে যাওয়া ভাব, এরকম একটা মনোভাব ছিল ওর মধ্যে। দুপুর নেই সকাল নেই, যখন মনে হইতো তখনই ও আমাকে এটা দিত। আমারও বেশ ভালো লাগতো, আমি এটাই চেয়েছিলাম। কিন্তু যখনই আমার স্বামীটা বাড়িতে চলে আসে ওর মনটা খারাপ হয়ে যেত। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে অনেকটা দিনে এইভাবে পেরিয়ে গেল। আমার স্বামী হঠাৎ করে একদিন আমাকে বলল, দেখো বউ, যাই হোক না হোক অন্তত আমার শ্বশুর বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, অনেকটা দিন যাওয়া হয় না, যাবে তুমি? আমি বললাম, হ্যাঁ যাওয়া যায়। আমিও তো সে কথাই তোমাকে বলে সাহস পাই না, তোমার আবার দোকানপাটের ব্যবসার কোনো ক্ষতি হবে কিনা। তো তুমি যেহেতু বলছো, সত্যি যাবে তো? স্বামী বলল, হ্যাঁ যাবো ঠিকই, কিন্তু রাহুলকে কি করব? আমি বললাম যে রাহুল আর কি করবে, ও দোকানদারি করতে হবে না, যে 2-3টা দিন আমরা বেড়াইতে যাবো এই 2-3টা দিন ও না হয় বাড়িতে একলাই থাকবে। বলল ঠিক আছে, তাহলে না হয় দোকান বন্ধই থাক, রাহুল বাড়িতেই থাকুক, খাওয়া দাওয়া করুক, ঘোরাফেরা করুক, ততক্ষণে আমরা 2-3 দিন একটু তোমার বাবার বাড়িতে বেড়ে আসি। আমি বললাম ঠিক আছে। দিন তারিখ ঠিক করে আমি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম। বেশ ঠিকঠাক ঘুরে ফিরে তারপরে সেখান থেকে বাড়িতে আসার পরতে হঠাৎ করে একটা লরি এসে আমাদের গাড়ির উপরে চাপিয়ে দেয়, সামনাসামনি সংঘর্ষে। সেখানে আমি বেশ কয়েক জায়গায় চোট পেয়েছিলাম, তেমন একটা আহত হয়নি, কিন্তু আমার স্বামী তার আগে পরে থেকে বুকে ব্যথা ছিল, আর সেখানটায় যথেষ্ট চোট পায়, গুরুতর আহত। সাথে সাথে আশেপাশের লোকজন এসে জুটে আমাদের দুজনকে একটু হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমার স্বামী 5-7টা দিন ভুগে ভুগে সে পরপারে চলে যায়, সে আর বেঁচে থাকল না। আমার সামান্য একটু হাতে এবং পায়ে চোট পেয়েছিলাম, সেটাতে হালকাতেই সেরে গেছিল, কিন্তু আমার স্বামীর ক্ষতটা এতটাই ছিল যে অবশেষে নিজের জীবনটাই চলে গেল। আমি হয়ে গেলাম একা। কি করব? সংসার জীবনে কি হবে? আগে পিছিয়ে কোনোদিন স্বামী আমাকে সন্তান দিতে পারেনি। আমার বাড়িতে আসলে আমার হাল ধরে রাখার মতো কোনো মানুষ, আপন বলতে কেউ নেই। একমাত্র রাহুল ছেলেটা এখন আমার সব সম্বল। কিন্তু একটা যুবক ছেলে রাহুল, আর তাছাড়া আগে পিছিয়ে ওরও আমাকে যেভাবে আমার সংসার জীবনে সর্ব কাজে সহযোগিতা করে আসছিল, এখন দেখা যাক কি হয়। কিছুটা দিন পেরিয়ে গেল, বাড়ি থেকে শোকের ছায়া একটু কমলো, আস্তে আস্তে কথাটা পূরণ হতে লাগলো। এক পর্যায়ে রাহুলকে বললাম, রাহুল, আমার স্বামীটা এখন বেঁচে নেই, কি করব? তুমি আমার দোকানের হয়তো সমস্ত কিছু দেখাশোনা করে যদি আমাকে নিয়ে সংসারে একটু ভাত কাপড় দিয়ে চালিয়ে নিতে পারো, তাহলে না হয় আমি আর নতুন করে সংসার করার চিন্তা আপনার মাথায় নিয়ে আসতাম না। ভেবে দেখো তুমি কি করবে। তাছাড়া তুমি একটা যুবক ছেলে, তুমি আজ বাদে কাল অন্যের মেয়েকে নিয়ে যে ঘর সংসার করতে চাইবে, তখন আমার কি হাল হবে? কি করবো আমি ভেবে পাচ্ছি না, আমাকে একটা ডিসিশন দাও। রাহুল টাস করে বলে উঠল, বিয়ে? আমার বিয়ে? অসম্ভব। আমি তো জীবনে কখনো বিয়ে নিয়ে ভাবি না, কারণ আজকে যেহেতু তোমার স্বামীই বেঁচে নেই, সেখানে আবার আমি বিয়ে কেন করব? আমি বলি যে
ওই তোমার দোকানপাট ব্যবসা স্টেশনের যা কিছু এতদিনের ব্যবসা আমি তো এখন নিজেই ধরে রাখছি, ওটা আমি নিজেই চালিয়ে নিতে পারবো। আর তোমার জীবনের পুরো দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিতে চাই। আমি তোমাকে শাদী করতে চাই, সারাটা জীবন আমি তোমাকে সুখী রাখতে পারবো। আর বেশ কয়টা দিন হলো তোমার স্বামী তোমাকে যেভাবে একটি সময় দিচ্ছিল, সেখানটা আমি ভীষণ গভীর চিন্তায় পড়ে গেছিলাম। আমি মনে হয় বড় মাপের একটা সুখ শান্তি হারিয়ে ফেললাম। কিন্তু না, হয়তো তোমাকে এখন সারা জীবনের জন্য একদম অ্যাক্টিভ আমি পাবো। তোমার গভীর ভালোবাসার মায়ে পড়ে গেছি আমি। তোমাকে ছাড়া একদমই আমার ভালো লাগে না, একদম সময় দিনকাল কাটছে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমার মনে সম্পূর্ণ জায়গাটা রেখে দিয়েছি। শুধু আমি তোমাকে চাই যে কোনো মূল্যে। পাশাপাশি দেখবে, আমি যদি তোমাকে বিয়ে করে এই জীবনে আমার জীবন সঙ্গিনী করে রেখে রাখতে পারি, তুমি অনেক সুখী হবে। দাম্পত্য জীবনে তোমার সন্তানাদিও হবে, তুমি মাও হতে পারবে। আমি রাহুলের কথায় অনেকটা আশ্চর্যের পাশাপাশি বেশ খুশি হলাম। হঠাৎ করে আমি রাহুলকে বললাম, রাহুল, তুমি যা বলছো সার্কুল ভেবে বলছো তো? মানে তুমি যা বলছো সেটা রক্ষা করতে পারবে তো? মানে আমার সারা জীবনের পুরো দায়িত্বটা তুমি নিতে পারবে? রাহুল বলল, হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো নয়। তোমার মতো এরকম একটা রূপবতী সুন্দরী যৌবনবতী একটা যুবতী মাইয়াকে আমার জীবনে পাওয়া মানে এটা আমার চরম পাওয়া। আমার চাওয়া পাওয়া জাস্ট এতটুকুই ছিল। আর তাছাড়া আমি আসলে তোমাকে কতটুকু সুখী করতে পেরেছি সেটা তুমি তো আগে পরে জানো, কিন্তু কখনো বলনি। আজকে বলো তো, আমি কি তোমার যোগ্য? তখন আমি রাহুলকে বললাম, হ্যাঁ তুমি একদম আমার জন্য পারফেক্ট আছো রাহুল। তোমার সমস্ত কিছু আমার মন ছুঁয়ে গেছে। সংসার জীবনে তুমি আমাকে অনেক তৃপ্তি দিতে পারবে, অনেক সুখী করতে পারবে। কারণ আমার যেরকম সেরকমটা তুমিও, আর খাপে খাপ মিলে গেছে। ওই যে মনে পড়ে যেদিন আমার স্বামী তার সওদা কর দোকানে সওদার জন্য ওই যে 2টা দিন বাড়িতে আসলো না, তুমি রাত এবং দিন যে যেভাবে বাড়িতে ঝঙ্কার উঠালে, সেখানে তো আমি বুঝে গেছি তোমার মতো একটা যুবক ছেলের সাথে যদি আমার দাম্পত্য জীবনটা কাটতো, আমি না কতই সুখী হতাম। ঠিক আজকে যেন সেই সময় এসেছে সঠিক সময়। এখন কি আর আমি আপত্ত করতে পারি? আমি রাজি আছি। তুমি আমার আর তোমার বিয়ের বন্ধ ব্যবস্থা করো, আমরা বিয়ে করে সংসার জীবনে, তাহলে আর পাপ হবে না। আর খুব দ্রুত আমাকে সন্তান আদি দেবে, আর আগের চেয়েও আমাকে আরো সুখী করবে। তোমার সবকিছু আমার ভালো লাগে। তুমি যদি যেরকমটা উঁচু লম্বা, তোমার বুকের ছানাটা না অনেক চড়া, তুমি একটা হ্যান্ডসাম রাজপুত্রের মতো। কিন্তু আসলে একটা মানুষ যখন তার বাবা মা হারিয়ে টুকায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে না, তখন মনে হয় তার লাইফটা না খেতে খেতে এরকম টুকায়ের মতোই হয়ে যায়। আজকে 3 বেলা 3 মুঠো ভাত ঠিকঠাক খেতে পেরে দেখো না তোমার জীবনটা কত সুন্দর। তোমার চেহারা শুরুতে একদম প্রস্ফুটিত, কত সুন্দর ফুটে উঠছে। আমিও তো তোমাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছি রাহুল। আমি জানতামই না তোমার মধ্যে এত ভালো কিছু আছে। এই যে সংসারের স্বাভাবিক কাজে তুমি আমাকে সর্বক্ষণ সহযোগিতা করে চলেছ, এইটাই আমার সবচেয়ে ভালো লাগা। রাহুল আমার কথাটা শুনে খুব খুশি হলো, বড্ড খুশি হলো। তারপরে ঠিক 2 দিন পরেই রাহুলকে নিয়ে আমি কাজী অফিসে যেয়ে কাউকে না জানিয়ে বিয়ে শাদী করে ফেললাম। রাহুলকে নিয়েই সংসার করতে লাগলাম। আমার গর্বে রাহুল সন্তানও দিল। আমি 3 সন্তানের একসময় মাও হতে পেরেছিলাম। পুরোটা জীবন রাহুলের সাথে কাটিয়ে দিলাম। এই স্টেশনের দোকানটা না রাহুল নিজের যোগ্যতায় অনেক বড় একটা স্টেশনারি দোকান আকারে তৈরি করে ফেললো। ব্যবসাটা আরো বাড়িয়ে ফেললো, সেখানে কাজের লোক নিয়োগ দিয়ে ব্যবসাকে আরো মজবুত করে তুললো। সেখান থেকে ভালো একটা প্রফিট হচ্ছিল এবং সেটা দিয়ে আমার লাইফটা আরো উজ্জ্বলভাবে চললো। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া খুবই একটা স্মরণীয় গল্প এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এই গল্পটা শুনে তোমরা যদি বিনোদন পেয়ে থাকো, তাহলে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা, কি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দাও,
যেন তারাও এই সুন্দর গল্পটা থেকে একটু বিনোদন পায়। আর আগামীতে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, নিজের সংসারের প্রতিও খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, গুড বাই।